আল্লাহ বলেছেন, সন্তানদেরকে বাবা মা কাছে রাখো, চোখে চোখে রাখো, সব কিছু সরকার করে দিবেন না, এ সম্ভব নয়। প্রত্যেকটা মানুষই নিজেকেই নিজের পুলিশ হয়ে শাসন করতে হবে। ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নামাজ আদায়, দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা। খেলাধুলা করব, গরু জবাই দেখব। ঈদ মানে আনন্দ, সবাই মিলে একসাথে ঘোরাফেরা, খাওয়া দাওয়া। আল্লাহর কাছে চাই যে আমাদের দেশের যেন শান্তি আসে। হানাহানি সব কিছু বন্ধ হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পাড়া মহল্লায় পশু কোরবানি করছেন মুসল্লিরা। বর্জ্য অপসারণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতায় তৎপর কর্তৃপক্ষ। এক ভাগ রাখবো, আত্মীয় স্বজনকে দেবো এক ভাগ, আর এক ভাগ দেবো গরিব মিসকিনকে দেবো। আল্লাহর নামে কোরবানি দেই, আর এটা হক তো হচ্ছে গরিবের হক। পবিত্র মনে চেষ্টা করব যাতে কোরবানি দিতে পারি, গরিব দুঃখীদেরকে দিতে পারি। সপরিবারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমান দোয়া ও মোনাজাতের পর করলেন শ্রদ্ধা নিবেদন। সরকার যে অঙ্গীকারগুলো করেছেন সেই অঙ্গীকারগুলো অক্ষরে অক্ষরে পালন করার জন্য তিনি যে কাজগুলো করে যাচ্ছেন, সেই কাজের কারণেই আজকে তিনি জনসমাদৃত, আজকে তিনি সবার কাছে তিনি অভিনন্দিত। দর্শক আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। কোরবানির ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হল পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত। সকাল 7:30টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান, ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এছাড়া মন্ত্রী, আমলা সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় 35,000 মুসল্লি অংশ নেন জামাতে। নামাজ শেষে মুসল্লিরা দেশ ও জাতি ও মুসলিম উম্মার জন্য দোয়া করেন। তাছাড়া অর্থনৈতিক সংকট, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, হামের মতো স্বাস্থ্য সমস্যা থেকে শিশুদের রক্ষায় প্রার্থনা করা হয়। কঠোর নিরাপত্তায় পুলিশ, র্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। নারী মুসল্লিদের জন্যও আলাদা ব্লকে নামাজের ব্যবস্থা রাখা হয়েছিল। খেলাধুলা করব, গরু জবাই দেখব। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, সবাই মিলে একসাথে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, মজা করা। আল্লাহর কাছে চাই যে আমাদের দেশের যেন শান্তি আসে, দেশের যেন কল্যাণ হয়। দেশ থেকে সকল অন্যায় ব্যবচার সবকিছু দূর হয়ে যাক এবং দেশটা খুব সুন্দর সুশৃঙ্খলভাবে গড়ে উঠুক। বিশ্বের হানাহানি সব কিছু বন্ধ হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। হামের কারণে অনেক বাচ্চারা মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি চাই যে আমাদের দেশকে আল্লাহ আমাদের দেশকে রহম করুক। এদিকে প্রতি বছরের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল 7টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত, এরপর সকাল 8টা, 9টা, 10টায় আরও 3টি জামাত অনুষ্ঠিত হয়। সবশেষ ঈদের জামাত অনুষ্ঠিত হয় 11:15টায়। প্রত্যেকটি জামাতেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অংশ নিয়েছেন বহু মুসল্লি। নামাজ শেষে সবাই পরিবার, স্বজন, দেশ, জাতি এবং মুসলিম উম্মার জন্য দোয়া করেন। পরে সবাই কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় পরিবারের বড়দের সাথে জামাতের শরিক হওয়া শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে। আর মুসল্লিরা জানান, দেশে থেকে হামের মতো রোগ ব্যাধির প্রকোপ দূর হওয়া এবং সামাজিক অস্থিরতা হ্রাসের জন্য দোয়া করেছেন তারা। বাবার হাত ধরে আসতাম আমি নামাজে, এখন তো বাবা নাই, এখন বুঝি বাবার কি মূল্য। কত কষ্ট করি, তারপরও মনে করেন একসাথে ছেলেদের নিয়ে আর জামাতে নামাজ পড়তে পারি না। আমাদের বাধ্যতামূলক টাকার জন্য, উপার্জনের জন্য আসতে হয় এখানে। এই ঈদের মাধ্যমে এদেশের শান্তি, সমৃদ্ধি এবং এদেশের রাষ্ট্রীয়ভাবে এদের যেন সুখ শান্তি ফিরে আসে, এটা আমরা কামনা করি। এই আবেগ, এই ভালোবাসা, এই দরদ এবং এই ঈদগুলোতে আমাদের এটা আরও বেশি উপচে পড়ে। এই স্নেহ, প্রীতি, মমতা, ঈদের সালামি দেওয়া আগে আমরা পেতাম, এখন দিচ্ছি।
দর্শক, বায়তুল মোকাররমে আছেন সহকর্মী মাসিউর অনিক। সরাসরি তার কাছে যাচ্ছি। অনিক, 5টি ঈদ জামাত তো হলো, দোয়া ও মোনাজাতে কোন বিষয়গুলো গুরুত্ব পেয়েছে একটু জানাবেন। জ্যোতি, দোয়া এবং মোনাজাতে কোন বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সেই বিষয়টি নিয়ে কথা বলতে গেলে বলতে হয় ত্যাগ, মহিমা এবং মহিমান্বিত এই দিনে সবাই চাচ্ছেন হৃদয়ের ভেতরের যে ঘৃণা, দুঃখ, অভিমান, শত্রুতা সব ভুলে গিয়ে একত্রতায় বেঁধে উঠুক, এক হোক পুরো এলাকা, পুরো চত্বর, পুরো মানব সম্প্রদায়। এমনটাই আসলে চাওয়া হয়েছে খুতবায়, এমনটাই চাচ্ছেন এখানকার মুসল্লিরা। এবং দেশবাসীদের জন্য দোয়া চাওয়া হয়েছে, বিশেষ করে সাম্প্রতিক সময়ে যে সমস্ত ঘটে যাওয়া নানাবিধ দুর্যোগ, সেই দুর্যোগগুলো থেকে বাংলাদেশকে যাতে মুক্ত রাখা যায় সেই বিষয়েও আসলে তারা আলাদা করে দোয়া চেয়েছেন বলেছেন। এছাড়াও ব্যক্তিগত দোয়া তো আছে। যদি একটু জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে মানে যখন আমি আপনার সঙ্গে যুক্ত আছি, শেষ যে জামায়াত, সেই শেষ জামায়াত কিন্তু শেষ হয়ে গেল এবং সেই সঙ্গে অর্থাৎ 10:45-এর যে জামায়াত ছিল, টোটাল সব মিলিয়ে 5টা জামায়াত এখানে হয়েছে এবং সবশেষ জামায়াতটি শেষ হয়ে মুসল্লিরা কিন্তু বের হচ্ছেন একে একে করে। এবং সবাই আসলে শেষ সময়ের যে জামায়াতটা শেষ করে এখন পশু কোরবানি থেকে শুরু করে নানাবিধ যে সমস্ত কাজগুলো কোরবানি ঈদে মুসল্লিরা সংগঠিত করেন সেই সমস্ত কাজগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। এবং শিশুরা যারা আছে, ছোট ছোট শিশুরা, তারা কিন্তু বাবার হাত ধরে এখানে এসেছেন, কেউ দাদুর হাত ধরে এসেছেন। আবার দেখতে পেয়েছি যে নতুন জামা পরে একেবারে শিশু, তারাও কিন্তু এখানে এসে তাদের যেই আনন্দ উৎসব সেটা কিন্তু ভাগাভাগি করেছেন, একই রঙের জামাও পরেছেন, ভাই ভাই বোন বোন, এমনটাও কিন্তু আমরা দেখেছি। তবে একটু একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে সাম্প্রতিক বিষয়ে ছোট শিশুদের মনের মধ্যে অনেক ধরনের দাগ কেটে গেছে, অনেক অভিভাবকরা বলছিলেন। এবং সেই দাগগুলো থেকে মুক্ত করার জন্য সৃষ্টিকর্তার কাছে তারা ক্ষমা চেয়েছেন এবং বলেছেন যে বিশ্ব সম্প্রদায়তে যে সমস্ত আন্তর্জাতিক বিভিন্ন বিভেদ তৈরি হয়েছে মুসলমানদের মধ্যেই, সেগুলোও যাতে খুব দ্রুত সমাধান হয়। এবং পাশাপাশি একজন আবার বলছিলেন যে তিনি কোরবানি দিয়েছেন ঠিক দেশের বাইরে, যাতে শুধুমাত্র যারা গরিব দুঃখীরা আছেন, যাদের সেই সামর্থ্য নেই দেশের বাইরে হয়তো বা যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে, তারা সেখানে কিছুটা সময় ভালো কাটায়। তো মানবিক এবং মর্যাদাময় এই দিনটি পালন করছেন মুসল্লিরা তাদের নিজেদের মতো করে। জ্যোতি, অনেক আপনাকে ধন্যবাদ। সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। দিনাজপুরের গোড়ে শহীদে নামাজ পড়েছেন মুসল্লিরা। সকাল 8:30টায় অনুষ্ঠিত হয় প্রধান জামাত। নামাজ পড়ান মাওলানা মতিউর রহমান। ঈদ জামাত ঘিরে 3 স্তরের নিরাপত্তা গ্রহণ করে প্রশাসন। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। সকাল 7টায় খুলনা টাউন জামে মসজিদে হয় প্রধান জামাত। ভোর থেকেই আশেপাশের এলাকা থেকে মুসল্লিরা দলে দলে আসতে থাকেন। অনেকে পরিবার পরিজন নিয়ে একসঙ্গে নামাজে অংশ নেন। ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সহ বিভিন্ন কর্মকর্তারা। নামাজ শেষে বিশেষ দোয়া দেশ, জাতি এবং মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধির কামনা করা হয়। পরে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন একে অপরে। আমরা পশু হয়তো কোরবানি দিই, কিন্তু আসলে মনের ভিতরে যে ধরনের পশুত্ব থাকে সেই জিনিসটাকে আসলে কোরবানি দেওয়া উচিত। সবাই একসাথে মিলেমিশে নামাজ পড়লাম, যে আনন্দটা, এটা একদিনের জন্য নয়, এটা যেন প্রতিদিন থাকে, ধারাবাহিকভাবে থাকে, সেটা একটা আমাদের প্রত্যাশা। চট্টগ্রামে প্রথম জামাত হয়েছে জামিয়াতুল ফালা ঈদগাহ ময়দানে। সকাল 7টার জামাতে অংশ নেন হাজারো শিশু, বৃদ্ধ সহ মুসল্লি। ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নামাজ শেষে দোয়া, কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছিলেন পুলিশ সদস্যরা। শোলাকিয়া মাঠে এবার 199তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 9টায় পড়ানো হয় নামাজ। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই অংশ নেন বিভিন্ন স্থানের অন্তত 50,000 মুসল্লি। ইমামতি করেন মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। মুসল্লিদের আসা যাওয়ার জন্য 2টি বিশেষ ট্রেন চালু করা হয়েছে। নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
ঈদের নামাজ আদায় শেষে পশু কোরবানি করছেন সামর্থ্যবান মুসল্লিরা। রাজধানীর পাড়া মহল্লায় চলছে কোরবানির আমেজ। ঈদের নামাজ শেষ করেই পশু কোরবানির আনুষ্ঠানিকতা শুরু হয়। কেউ কোরবানি দিচ্ছেন ভবনের ভেতর, কেউ বা মূল সড়কে। কোরবানি দাতাদের অনেকেই নিজে দাঁড়িয়ে থেকে করছেন তদারকি। এই কাজে সহযোগিতা করছেন পরিবারের সদস্যরাও। 3 ভাগ করা হবে এই মাংস। গরিব, অসহায়, আত্মীয় স্বজনদের বিলানোর পর নিজেদের জন্য রাখবেন বাকিটা। কোরবানির পরপরই নিজ উদ্যোগে বর্জ্য অপসারণ করছেন মুসল্লিরা। পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতায় তৎপর প্রশাসন। এক ভাগ রাখবো, আত্মীয় স্বজনকে দেবো 1 ভাগ, আর 1 ভাগ দেবো গরিব মিসকিনকে দেবো। কোরবানি যেটা আছে কোরবানি দিয়ে আল্লাহর নামে কোরবানি দেই, আর এটা হক তো হচ্ছে গরিবের হক। হ্যাঁ, গরিব মানুষকে বিলানো দেওয়া এটা আমাদের কর্তব্য। সবাই হচ্ছে পবিত্র মনে চেষ্টা করব যাতে কোরবানি দিতে পারি, গরিব দুঃখীদেরকে দিতে পারি, ওইটাই আল্লাহর কাছে পৌঁছাবে। দর্শক, পশু কোরবানি শেষে পরিচ্ছন্নতার ব্যাপারে বিস্তারিত জানাতে আমরা যাচ্ছি আমাদের সহকর্মীদের কাছে। শুরুতে যাব তানভীর সিদ্দিকের কাছে। তানভীর সিদ্দিক টিপু, তিনি আছেন রাজধানীর পরিবাগ এলাকায়। টিপু, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি কি সবাই মেনে চলছেন? বিস্তারিত জানাবেন একটু। দেখুন, সকাল থেকে মূলত কোরবানির যে মূল আনুষ্ঠানিকতা রয়েছে পশু কোরবানি করা, সেটি কিন্তু চলছে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল যে দুপুর নাগাদ তারা যে তাদের যে বর্জ্য অপসারণ কার্যক্রম সেটি শুরু করবেন। 2 সিটি কর্পোরেশনই বলেছে। ঢাকা উত্তর যেমন বলেছে তারা 12 ঘন্টার মধ্যে এই বর্জ্য তারা অপসারণ করবে। ঢাকা দক্ষিণ বলেছে যে তারা 8 ঘন্টার মধ্যে এই বর্জ্য অপসারণ করবে, কিন্তু সেই কার্যক্রম এখনও আমাদের চোখে পড়েনি। মূলত তারা হয়তো দুপুর 12টা নাগাদ এই কার্যক্রম শুরু করবেন। এখনও বিভিন্ন এলাকায় আমরা যেটা দেখেছি ঘুরে ঘুরে যে নিজ উদ্যোগে যারা এই পশু কোরবানি করছেন তারা নিজেদের পক্ষ থেকে যে ব্যবস্থাপনা করা যায় সেটি তারা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যে সারা ঢাকা শহরের বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের যে উদ্যোগ সেই কার্যক্রম এখনও শুরু হয়নি। দুপুর 12টার কিছু পরে ডিএনসিসির যিনি প্রশাসক আছেন তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন এবং ডিএসসিসির যিনি প্রশাসক আছেন তিনিও এই যে বর্জ্য অপসারণ কার্যক্রম সেটিও মাতুয়াইলে তিনি উদ্বোধন করবেন এবং তার ফলে এখনই আসলে সবাই বলা যায় যে যতটুকু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছিল তার পুরোটা মানছেন এমনটা বলা যাবে না, কিন্তু নিজ উদ্যোগে যতটা পারছেন তারা করছেন এমনটাই কিন্তু আমাদেরকে জানাচ্ছেন। এবং যখন একেবারে পরিপূর্ণভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে তখন আসলে বলা যাবে যে কতটা এই বর্জ্য থেকে পরিত্রাণ পাওয়া গেল। দর্শক, এবার যাচ্ছি বরিশালে। সেখানে আছেন আমাদের সহকর্মী কাউসার হোসেন। কাউসার, পাড়া মহল্লায় পশু কোরবানির পর বর্জ্য অপসারণের নিয়ম কানুন কি মানা হচ্ছে জানাবেন? আজ প্রথম দিনে যারা পশু কোরবানি করবেন তাদের অধিকাংশ পশুই কিন্তু কোরবানি হয়ে গেছে এবং আমরা দেখেছি যে পাড়া মহল্লায় অধিকাংশ গরুই রাস্তার পাশে, ড্রেনের পাশে জবাই করা হয়েছে এবং এখান থেকে আসলে গরুর সাইজ অনুযায়ী কেটে তারা বাসাবাড়ির মধ্যে নিয়ে গেছেন। কেউ কেউ আবার ড্রেনের উপরেও গরুটি মাংস কাটাকাটি করছেন। তবে সিটি কর্পোরেশন থেকে 202টি স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছিল গরু পশুটি কোরবানি করার জন্য, কিন্তু আমরা দেখেছি যে অনেক জায়গায় আসলে সেই নির্দেশনা মানা হয়নি। যারা মানেননি তারা বলেছেন যে আসলে যেসব স্থান নির্ধারণ করেছেন সেসব স্থান বাড়ি থেকে অনেকটা দূরে, এর কারণেই আসলে তারা সেই জায়গাটিতে যেতে পারেননি। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আরও কয়েকটি কাজ করা হয়েছে। এর মধ্যে আসলে কোরবানির যে বর্জ্য আছে সেটি সংরক্ষণ করার জন্য বস্তা সরবরাহ করা হয়েছে, পাশাপাশি ব্লিচিং পাউডার সরবরাহ করা হয়েছে। আমরা যেটা দেখেছি যে যেখানে যায় কোরবানি শেষ হয়ে গেছে সেখানে তারা পাইপের পানি দিয়ে বা কলের পানি দিয়ে সেই রক্তটা ধুয়ে ফেলছেন এবং সেই রক্ত গিয়ে ড্রেনে পড়ছে এবং পরে তারা ব্লিচিং পাউডার ছিটিয়ে দিচ্ছেন। তবে বেশ কিছু জায়গায় দেখেছি যে রক্ত জমাট করা যে পানি সেগুলো জমে আছে, ড্রেন থেকে নামছে না। এবং সিটি কর্পোরেশন যেটা জানিয়েছেন যে দুপুর 2টা থেকে তাদের যে
বর্জ্য অপসারণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে এবং সরকারের পক্ষ থেকে যে 12 ঘন্টা বেঁধে দেওয়া হয়েছে তারও আগে তারা নির্ধারণ করেছেন যে 6 ঘন্টার মধ্যে তারা যে কোরবানির বর্জ্য সেটি অপসারণের একটি লক্ষ্য নির্ধারণ করেছেন এবং সিটি কর্পোরেশনের 700 কর্মী এই বর্জ্য অপসারণে কাজ করবে বলে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে। জ্যোতি। কাউসার, আপনাকে ধন্যবাদ। দেশবাসী সহ সারা বিশ্বের মুসলিম জাতিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় ঈদগাহে নামাজ শেষে পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। পরে শ্রদ্ধা নিবেদন করেন, সেই সাথে দলীয় নেতা কর্মীদের সাথে সমাধিতে দোয়া ও মুনাজাত করেন বিএনপির চেয়ারপারসন। জানান ফুলেল শুভেচ্ছা। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, গোটা জাতিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সরকার প্রধান। জনগণের নির্বাচিত সরকার জনগণের কাছে জবাবদিহি করবে। রিজভী বলেন, এবার দেশের মানুষ আন্তরিকতার সাথে ও শান্তিতে ঈদ উদযাপন করছে। এরপর বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। পরে সামরিক কবরস্থানে শ্বশুর মাহমুদ আলী খানের কবর জিয়ারত করেন সরকার প্রধান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, এবার স্বাধীনভাবে মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে দেশবাসী। জাতীয় ঐক্য ও সমৃদ্ধির মাধ্যমে সবাই ঐক্যবদ্ধভাবে জাতিকে এগিয়ে নিতে চায় সরকার। জনগণের নির্বাচিত একটি সরকার, জনগণের কাছে বারবার জবাবদিহি করার একটি সরকার, যে সরকার যে অঙ্গীকারগুলো করেছেন সেই অঙ্গীকারগুলো অক্ষরে অক্ষরে পালন করার জন্য তিনি যে কাজগুলো করে যাচ্ছেন সেই কাজের কারণেই আজকে তিনি জনসমাদৃত, আজকে তিনি সবার কাছে তিনি অভিনন্দিত। আজকে আপনাদের মাধ্যমে সারা জাতির কাছে তিনি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ভেদাভেদ ভুলে দেশের ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে তার নিজ জেলা ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বড় মাঠ কেন্দ্রীয় ঈদগাহে নামাজ শেষে কালীবাড়ির নিজ বাসভবনে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, সমগ্র বাংলাদেশের মানুষ এবং সারা বিশ্বের মুসলমানরা কোরবানির মাধ্যমে ঈদুল আজহা পালন করছেন। তিনি জানান, এটি পশু হত্যা নয়, বরং ত্যাগের মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভের রীতি। বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, মানবতা ও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো। মনের কুলুষতা পরিত্যাগের আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ত্যাগের মধ্য দিয়ে আল্লাহর নিকটত্ব লাভের একটা উপাসনা, ইবাদত আমরা এই দিনটি সবাই পালন করি। আজকের এই দিনে বাংলাদেশের মানুষের কাছে আমাদের আবেদন যে আসুন আমরা সবাই ভেদাভেদ ভুলে গিয়ে দেশের স্বার্থে, মুসলমানদের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হই। মৌলভীবাজারের কমলগঞ্জে 2 মাস ধরে বন্ধ ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল। এটি চিকিৎসা সংকটে লক্ষাধিক শ্রমিক ও তাদের পরিবার। অভিযোগ, চিকিৎসার অভাবে এরই মধ্যে মৃত্যু হয়েছে কয়েকজন রোগীর। দ্রুত হাসপাতালের সেবা সহ সব ধরনের কার্যক্রম চালুর দাবি চা শ্রমিক গোষ্ঠীর। মৌলভীবাজারের কমলগঞ্জের ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল। ডানকান ব্রাদার্সের 15টি চা বাগান শ্রমিকদের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসাস্থল। চলতি বছরের 26 মার্চ শমশেরনগর চা বাগানে অবস্থিত এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 13 বছর বয়সী এক কিশোরী মারা যায়। এ ঘটনায় হাসপাতালটিতে হামলা ও ভাঙচুর করে নিহতের স্বজনরা। এরপরেই নিরাপত্তাহীনতার কথা জানিয়ে হাসপাতাল ত্যাগ করেন দায়িত্বরত চিকিৎসক ও কর্মচারীরা। এতে পুরোপুরি বন্ধ হয়ে যায় সকল কার্যক্রম। এই পর্যন্ত অনেক, কিন্তু 5-6 জন বেশি রোগ মানুষ মারা গেছে। হয়তো এরা মারা যেত, কিন্তু একটা সুযোগ ছিল যে চিকিৎসা নিয়ে মরলে একটা সান্ত্বনা থাকতো। এই হাসপাতাল বন্ধ থাকাতে যে কি পেরেশানি আমরা পড়তেছি এই সাধারণ শ্রমিকদেরকে নিয়ে। এখানে তো আমরা কাজ করতে করতে ওষুধ পড়ে গেলে আমরা একটা ভরসা ছিল, ওষুধ পানি পাইতেছিলাম, সুস্থ হইতাম। বন্ধ থাকার কারণে এই রুগীগুলো এখন হঠাৎ করে কাটলো, একটা সেলাই করা লাগবে, ব্যান্ডেজ করা লাগবে, এ যাবে কই?
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কথা না বললেও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান বিষয়টি নিয়ে আলোচনা চলছে। দ্রুত সময়ের মধ্যে হাসপাতালটি চালুর আশ্বাস দিলেন তিনি। ক্যামেলিয়া কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, তারা এখানে একটা উচ্চ পর্যায়ের টিম পাঠিয়েছিল যারা এখানে তদন্ত করে পরিদর্শন করে তাদের রিপোর্ট নিয়ে গেছে। শীঘ্রই আমরা রিপোর্ট পাবো এবং আশা করি আমরা কোনো একটা ভালো পজিটিভ রেজাল্ট পাবো। 90-এর দশকে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি চা শ্রমিক, তাদের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের প্রধান চিকিৎসা কেন্দ্র, যা চালু না হলে বড় ধরনের চিকিৎসা সংকটে পড়বে লক্ষাধিক মানুষ। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দর্শক, আমরা এবার পশ্চিমবঙ্গের ঈদুল আজহার খবরাখবর জানব। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য বজায় রেখে ভারতে পালিত হচ্ছে ঈদুল আজহা। রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক জামা মসজিদে অনুষ্ঠিত হয় সবচেয়ে বড় ঈদের জামাত। কলকাতায়ও হয়েছে ঈদ জামাত। এই ব্যাপারে জানাচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, শুরুতেই আপনাকে ঈদ মোবারক। কলকাতার ঈদগাহ ময়দানের পরিস্থিতি কি? জামাতে মানুষের কেমন অংশগ্রহণ দেখলেন এবং সেখানকার কোরবানি পালনের খবরাখবর জানাবেন আমাদেরকে। দেখুন, এইবারই প্রথম কিন্তু ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্য সরকারের নির্দেশ মেনে যে ঈদের নামাজ আদায় করা হয় এবং সেখানে লক্ষাধিক মুসল্লি কিন্তু সেখানে নামাজে অংশ নেন। 1920 সাল থেকে কলকাতায় যে রেড রোডে নামাজ পড়ার একটা প্রথা ছিল, সেটা 1978 সালে পাকাপাকিভাবে বামফ্রন্ট সরকারের আমলে রেড রোডে নামাজ পড়ার একটা রীতি চালু হয়েছিল। কিন্তু 2025 সালের এই যে 26 সালে যে বিজেপি সরকার আসার পর তারা কিছু ঘোষণা দিয়েছিল যে রাস্তায় কোনো নামাজ পড়া হবে না, সেটা বড় কোনো মাঠ, ঈদগাহ ময়দান বা মসজিদে সেই নামাজকে ঠিক করতে হবে। সেই মোতাবেকই কিন্তু রাজ্য সরকারের তত্ত্বাবধানে যে খিলাফত কমিটি রয়েছে কলকাতা যে মুসলিম সমাজের, তারা ব্রিগেডের ময়দানে কিন্তু এই নামাজের অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে বেশ কয়েকটি তাঁবু নির্মাণ করা হয় এবং সারি সারি যেমন জলের ট্যাঙ্ক অর্থাৎ পানীয় জলের যেমন ব্যবস্থা করা হয়েছে, শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে, অস্থায়ী গাড়ি পার্কিং এর ব্যবস্থা হয়েছে। সব মিলিয়ে তারা কিন্তু এইবারের ঈদে যে ব্রিগেডের ময়দানে যে এখানে নামাজ পড়া হয়েছে, তারা খুশি মুসল্লিরা। প্রায় লক্ষাধিক মুসল্লি কিন্তু সেখানে অংশ নিয়েছিলেন। পাশাপাশি একটি যে নির্দেশিকা রাজ্য সরকার জারি করেছিল যে কুরবানি অর্থাৎ পশু হত্যার ক্ষেত্রে কিছু বিধি নিষেধ আরোপ করেছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু কিছুদিন আগেই যে নাখোদা মসজিদের ইমাম তিনি ঘোষণা দিয়েছিলেন এবার প্রকাশ্যে কোনো পশু নিধন করা হবে না। সুকান্ত, আমরা শুনতে পাচ্ছি আপনি বিস্তারিত জানাচ্ছিলেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে একটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণ গেছে অন্তত 2 জনের। বুধবার মাদক পাচারের অভিযোগে নৌযানটিতে হামলা চালানো হয়, যার ভিডিও প্রকাশ করেছে ইউএস সাউদার্ন কমান্ড। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় মাদক পাচারের জন্য এই রুট দিয়ে যাচ্ছিল নৌযানটি, তবে নিহতদের সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এর আগে পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের সাথে জড়িত সন্দেহে আরও একটি নৌযানে হামলা চালায় ওয়াশিংটন, যাতে নিহত হয় আরও 2 জন। মাদক পাচার রোধে গেল বছর সেপ্টেম্বর থেকে মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে শুরু হয় অভিযান, যাতে এখন পর্যন্ত 196 জন প্রাণ হারিয়েছেন। হরমুজ প্রণালী ইস্যুতে এবার ওমানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে ক্যাবিনেট মিটিংয়ে বললেন, আন্তর্জাতিক জলসীমা নিয়ন্ত্রণের অধিকার কারণেই ওমানকেও সেটা মেনে নিতে হবে। হরমুজ প্রণালী সবার জন্য খোলা হবে। এটি আন্তর্জাতিক জলসীমা, কেউ যেন নিয়ন্ত্রণ করতে না পারে তার জন্য নজরদারি চালিয়ে যাব। এই জলপথ নিয়ন্ত্রণের অধিকার কারণেই এটি আমাদের সমঝোতার শর্তের অংশ। ওমানও যদি আমাদের সিদ্ধান্ত না মানে, তবে তাদেরও উড়িয়ে দিতে হবে। টানা 9 দিন আটকা থাকার পর লাওসের একটি প্রত্যন্ত গুহা থেকে উদ্ধার করা হয়েছে অন্তত 7 জনকে। গেল 19 মে লাওসের জাইসোমবুন প্রদেশে প্রবল বৃষ্টির কারণে গুহার ভেতর আটকে পড়ে 10 জন স্থানীয়। স্বর্ণের আকরিকের সন্ধানে গুহাটির 330 ফুটেরও গভীরে প্রবেশ করে তারা। এ সময় কোনো মতে গুহা থেকে পালিয়ে বের হতে সক্ষম হন মাত্র 3 জন। গ্রামে ফিরে গিয়ে বাকিদের খবর দিলে শুরু হয় উদ্ধার অভিযান। এরপর বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে প্রথমে জীবিত উদ্ধার করা হয় আরও 5 জনকে। এরপর সন্ধ্যায় উদ্ধার করা হয় আরও 2 জন। উদ্ধার অভিযান পরিচালনায় সেনা, পুলিশ সহ জরুরি বাহিনী মোতায়েন করে দেশটির কর্তৃপক্ষ।
দর্শক এই ছিল যমুনা নিউজে।